স্বাগত নিউজ 24 সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে যাচ্ছি পুরো খবরে। এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। আর এই দুই নেতা হলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছে নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। কুয়েটে ছাত্র রাজনীতির পক্ষে রামদা হাতে ছবি ভাইরাল হওয়া খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুব খুন হয়েছেন। এলাকাবাসী বলছেন, শুক্রবার নিজ বাসার সামনেই তাকে গুলি করে ও পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আর খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করে পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন বিএনপির নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে রামদা হাতে ভাইরাল হওয়া বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমান খুলনায় খুন হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানায় মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। গাড়িটা পরিষ্কার করছিল, তখন তার বাসার সামনে ৩-৪ মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে এলোপাতারিভাবে গুলি করে। বেশিরভাগ গুলি তার মাথায় মুখে করে এবং যাওয়ার সময় তার পায়ের রগ কেটে দিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তার সহকর্মীদের। কয়েকদিন আগে কুয়েটে একটা ছাত্র দলের একটা শান্তিপূর্ণ মিছিলে লিফলেট বিতরণের মিছিলে ঝামেলা হয়। সেখানে ওর পার্শ্ববর্তী বাড়ি হিসেবে যুব দলের নেতা হিসেবে ক্যাম্পাসে যায়। ছাত্র শিবিরের সাথে ওর একটা ওইখানে একটা ঝামেলা হয়। স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করার জন্য অন্য কোনো রাজনৈতিক দলের মদদে সম্ভবত বিএনপিকে ভীতু করার চেষ্টার একটা অংশ হিসেবে এই যুবদল নেতার হত্যাকাণ্ড। এদিকে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। বাড়ির সামনে, তার পিতার সামনে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা যে যদি আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো তাহলে খুলনা শহরে এই হত্যাকাণ্ড হতো। আমরা মনে করি যে টোটালি খুলনা শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা পেয়েছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। আর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মোটরসাইকেল এসে ওকে গুলি করছে, প্রথমে গুলি করলে পড়ে গেছে, গুলি যাওয়ার পরে রক কেটে পরে চলে গেছে। এখনো কিছু পাই নাই। ওখানে যে ওসি সবাই গিয়েছিল, আমাকে পরে আপনাদের জানাবার চেষ্টা করতেছে। মাহবুবুর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে পুলিশ, এমনটাই দাবি স্বজন ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙনের ফলে পানিতে ভাসছে ফেনীবাসী। গত 15 বছর ধরে কোনো সংস্কার হয়নি। আর এই দুর্যোগের মধ্যেও ত্রাণ নয়, বরং 6টি বাঁধ সংস্কার করে স্থায়ী সমাধান চাচ্ছেন স্থানীয়রা। বাঁধ সংস্কারের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। এটি ফেনীর মুহুরী নদীর বাঁধ ভাঙার চিত্র। গত বছরও এ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, এবারও একই দশা। মুহুরী, সিলুনিয়া ও কহুয়া নদীর পাশে 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এবার এসব বাঁধের 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, গত 15 বছর বাঁধগুলোতে সংস্কার হয়নি। তৈরি হওয়া বন্যায় ভোগান্তিতে বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হইতেছি, ফসল নষ্ট হইতেছে, দানান যা জ্বালাচান্দি বইছে সব চলে গেছে। বুন্দি নদীর মতন যদি আমাদের এই বাঁধটা সংস্কার করেন, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য করি, কাজ করি খাইব। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, বাঁধগুলো সংস্কারে পরিকল্পনা চলছে।
যেগুলো ভাঙছে এটা আমরা জরুরি ভিত্তিতে বন্ধ করবো ভাঙনগুলো, শুধুমাত্র ভাঙনগুলো, ঠিক আছে। আর যেখানে পার্সিয়ালি ড্যামেজ হচ্ছে সেগুলো করবো। কিন্তু একটা প্রজেক্ট অলরেডি সাবমিট করা 100 বাঁধ নির্মাণের জন্য এবং টোটাল বন্যা নিয়ন্ত্রণের জন্য। সেই প্রজেক্টটা বাস্তবায়ন হলে আশা করতেছি এই ধরনের সমস্যা থাকবে না। ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে আসা উজানের পানি কিছুটা কমেছে, তবে এখনো ফেনী দিয়ে পানি প্রবেশ করছে। ফুলগাজী ও ছাগলনাইয়াতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে। ফেনীতে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। অতিবৃষ্টি হলেই এসব বাঁধে দেখা দেয় ভাঙন, পানিতে প্লাবিত হয় নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলা। স্থানীয়রা বলছেন অতি দ্রুত এসব বাঁধ সংস্কার করা না হলে প্রতি বছরই পানিতে ভাসবে জেলাগুলো। ফেনীর মুহুরী নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এবারের এসএসসির ফলাফল গত 16 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে প্রকৃত রেজাল্ট। আওয়ামী লীগ আমলে নম্বর বাড়িয়ে পাশ করানোয় পাশের হার বেশি হতো বলে মনে করছেন তারা। আর এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে একটা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা রাজপথে থাকায় এর প্রভাব পড়েছে এবারে এসএসসির ফলাফলে, এমনটাও মনে করছেন কোনো বিশ্লেষক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে দেখব বিস্তারিত। কমেছে পাশের হার ও GPA-5, বেড়েছে ফেল আর খারাপ রেজাল্টের সংখ্যা। এবারের এসএসসির ফলাফলের এমন চিত্রের কারণ কি? উত্তরে বিশ্লেষকরা বলছেন 16 বছর ধরে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে নিজেদের সাফল্য দেখাতে এই কাণ্ড করেছে বলে তাদের মত। তাই এবারের ফলাফলই সঠিক ফলাফল। 16-17 বছরের এক প্র্যাকটিস না, মোটামুটি লিখলি ভালো মার্কস পাওয়া যাবে। এইবার কিন্তু অ্যাসেসমেন্টটা একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। প্রত্যেকটা বছরে কিন্তু রাজনৈতিক প্রেশার ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, শিক্ষকদের উপরে, যে ভালো ফলাফল দিতে হবে, এবং তারই একটা প্রভাব আমরা দেখেছি যে প্রশ্নপত্রের উপরে, পরীক্ষা ব্যবস্থাপনার উপরে। 2009 সালের সাথে এবছরের রেজাল্টের সাদৃশ্য রয়েছে। সেবার পাশের হার ছিল 67.41%, আর এবার 68.04%। মাঝের 15 বছরে 80%-এর নিচে কোনো বাড়ি পাশের হার নামেনি। ব্যতিক্রম ছিল কেবল 2018 সাল। ট্রেনটা যদি দেখেন সেটা 16-17 বছর আগে 2008-9-এর সাথে মিল পাবেন। তাই তার মানে হচ্ছে একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। গুণগত মানের দিক থেকে কোনো খারাপ হয়নি, শতাংশিক হারের দিক থেকে হয়তো খারাপ হতে পারে। কোভিড-19 আমরা সাম্প্রতিক সময় পার করেছি, সেইখানে আমাদের একটা লার্নিং লস আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের লম্বা সময় ধরে স্কুল কলেজ বন্ধ ছিল, আর শিক্ষার্থীরাও রাজপথে থাকায় প্রস্তুতি কম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জুলাই বিপ্লবের পরে তারা পড়াশোনা বিমুখ হয়েছে বরং, এবং পড়াশোনার দিকে তাদের আকর্ষণটা কিন্তু অনেক কমে এসেছে। পড়াশোনার চেয়ে রাজনৈতিক কার্যক্রমের দিকে তাদের ঝোঁকটা অনেক বেশি হয়েছে। জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, শিক্ষকেরা অপমানিত হয়েছে, শিক্ষকদের গায়েও পর্যন্ত হাত তোলা হয়েছে। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2968টি, আর এবার কেবলমাত্র 984টি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর 134টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু এবং নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা দেয়া 32 শিক্ষার্থীর কেউ করেননি পাস। দিনাজপুরের সাতখামার উচ্চ বিদ্যালয়ের 8 পরীক্ষার্থীর সবাই ফেল। সব ছাপিয়ে আলোচনায় নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। 12 শিক্ষক থাকা স্কুলটিতে পরীক্ষা দেয় 4 জন, যার সবাই করেছে ফেল। শতভাগ ফেল করা স্কুলে তালিকায় বরিশাল শিক্ষা বোর্ডে 16টি, দিনাজপুর বোর্ডে 13টি, যশোর বোর্ডে 2টি, পটুয়াখালীতে 4টি, পিরোজপুরে 2টি, ঝালকাঠিতে 4টি, ভোলায় 3টি ও বরগুনায় 2টি বিদ্যালয় রয়েছে। শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আমরা স্কুলগুলোতে আমরা ইনফরমেশন দিব, আমরা ভিজিটের মাধ্যমে আমরা বলবো যে তারা যেন এই পড়ার ব্যাপারে আমরা ইন্সপেকশনটা আরেকটু জোরদার করে পড়ার মানটা আরো ভালো করার ব্যাপারে আমরা চেষ্টা করব। ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু ও নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা।
রাজনৈতিক সরকার রাজনৈতিক বিবেচনায় এগুলোতে নিয়োগ দিয়েছে। আবার পরিচালনা কমিটি যেগুলো ছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেই কমিটিগুলোতেও দেখা যাচ্ছে যে যোগ্য মানুষ একেবারেই আসতে পারে নাই। তো এই প্রতিষ্ঠানগুলোর এখন যেই টিচিং স্টাফ আছে সেই টিচিং স্টাফকে ট্রেন্ড আপ করতে হবে। শিক্ষা অধিদপ্তরে তদারকির গাফিলতির কারণে মানসম্মত পাঠদান নিশ্চিত না হওয়ায় ফল বিপর্যয় বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুতই নির্বাচন চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গণহত্যার পক্ষ নিয়েছিল বলে মন্তব্য করেছেন নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। 2011 সালের 6 জুলাই সংসদ ভবন এলাকায় পুলিশি হামলার শিকার হন তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। মারমুখী সেই দুই পুলিশ সদস্য হারুন ও বিপ্লব পরে পুরস্কৃত হন, পান পুলিশের বড় পদ। 14 বছর আগের সেই ঘটনা, বিরোধী দলীয় চিফ হুইপের ওপর আওয়ামী লীগের বর্বরতার নজির। এই ঘটনা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, যেদিন জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু। জাতীয় সংসদকে আঘাত ও কলঙ্কিত করা আওয়ামী লীগের পেশা। বিএনপি অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা, এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির দৈন্যতা প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। রিজভী বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় যেতে নয়, বরং দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেছেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন, নানা কথা বলা যারা নির্বাচন ব্যর্থ করার চক্রান্ত করছে, তারা যদি সেই অবস্থান থেকে ফিরে না আসে তাহলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচনে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে? তারেক রহমান। তিনি কি বলছেন? আমাকে ভোট দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, আমার হাতকে শক্তিশালী করুন। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, করোনা ভাইরাস এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সবসময় হাত স্যানিটাইজ করুন, সুরক্ষিত থাকুন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দুদকের মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার রিমান্ডের শুনানি পরে হবে। শুক্রবার বিকেলে এই আদেশ দেয় ঢাকার মহানগর হাকিমের আদালত। আবুল বারাকাতের বিরুদ্ধে 297 কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অনন্টেক গ্রুপের নামে 297 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামি করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত সহ 23 জনের নামে।
বৃহস্পতিবার রাতে আবুল বারাকাতকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। তার 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে জামিনের আবেদন করে আসামি পক্ষ। শুনানি শেষে রিমান্ডের বিষয়টি অপেক্ষমাণ রেখে আবুল বারাকাতকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। 3টা পিটিশন দিয়েছি, একটা জামিনের প্রেয়ার দিয়েছি, একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি, আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। আসামি পক্ষ তার জামিনের আবেদন করেছিল। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং দুদকের আইনজীবী ছিল, আমরা এই জামিনের আপনার ঘোর বিরোধিতা করি এবং আপনার রিমান্ডের সাপেক্ষে বক্তব্য দিই। এন্টি করাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই। শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীরা মিলে ঋণের নামে এই অর্থ আত্মসাৎ করেছে। প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। অচেনা এক ফোন কলে বোমা আতঙ্ক দেখা দেয় ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে। তবে তল্লাশি করে কোনো কিছুই পাওয়া যায়নি। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল 4:45টার দিকে BG 373 ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়াল দেওয়ার কিছুক্ষণ আগে একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে, আর এরপরই বিমানবন্দর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। পরে কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। এখন বিমানবন্দরে চলাচলও স্বাভাবিক হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম আন্দোলনকে প্রতিরোধ দিবস ঘোষণা করলেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচলের পরিবহন সংকট দাবি করলে তিনি 3টি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। আর এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতির মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোরে পথসভায় এই মন্তব্য করেন তিনি। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্যের খবর। আবারও কাঁচা মরিচের দামে এবারে ট্রিপল সেঞ্চুরি। দাম বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 320 টাকা পর্যন্ত। চাল এবং সবজির দাম বাড়তি। বিক্রেতারা বলছেন, টানা 3 দিন বৃষ্টি হওয়ায় এবারে দাম ঊর্ধ্বমুখী। এছাড়াও বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। খুচরা বাজারে চাল থেকে শুরু করে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। প্রয়োজনীয় এসব পণ্য কেনাকাটায় নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। বাজার ভেদে কাঁচামরিচের বিক্রি 250 থেকে 320 টাকা কেজি। মানভেদে বেগুন 100 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। বন্যার জন্য 3-4 দিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি বেগুনের দাম, কাঁচামরিচের দাম, সবজির দাম কিছুটা বাড়ছে। বাজারে মাল কম, এই জন্যই দামটা বাড়ছে। এখন যদি আবার সরবরাহ বাড়ে তাহলে আবার কমবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষ খুচরা বাজারে এভাবেই ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকবে। এইটা হচ্ছে সম্পূর্ণ সিন্ডিকেটের উপরে। যদি সরকার বা যারা এর দায়িত্বে আছে তারা যদি চিন্তা ভাবনা করে,
তারা যদি পদক্ষেপ নেয় তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাতারাতের ভেতরে 100 টাকা 150 টাকা করে বেশি হচ্ছে সব জিনিসের দাম। মাছ মাংসের বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি 160 টাকা কেজিতে এবং সোনালী বিক্রি হচ্ছে 290 টাকা দরে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি 10 টাকা বাড়ছে। বাড়ার কারণে হলো টানা বৃষ্টির কারণে গাড়িগুড়ি কম ঢুকে মঙ্গল ভারমত মাল বেচতে পারতেছে না। এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন চালের দাম বাড়াটা এই মুহূর্তে অস্বাভাবিক। চালের বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। এছাড়া সবজির দাম বাড়ানোতে মধ্যস্বত্বভোগীদের হাত রয়েছে বলেও অভিযোগ তাদের। মধ্যস্বত্বভোগী যারা আছে তারা বেশ কাজ করছে এবং আমাদের ভোক্তা পর্যায়ে নিয়ে আসতে একটা বড় অঙ্ক তারা বাড়িয়ে দিচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন আসিয়ান নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই শুল্ক বিশ্ব ব্যবস্থাকে আরও উৎপাদন বিমুখ করে তুলবে। বিশ্বজুড়ে স্বচ্ছ এবং বহুমুখী বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এই যৌথ ঘোষণা আসে। আসিয়ান দেশগুলোর উপর যখন বাড়ছে মার্কিন শুল্কের চাপ, ঠিক এমন সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠকে বসেন জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্মেলনের মূল বিষয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক। কিভাবে এই শুল্ক মোকাবেলা করা যায় তা নিয়ে জোরালো আলোচনা চলে। ক্ষোভ আর উদ্বেগ জানান নেতারা। এই অঞ্চলে আমাদের এক ঝড়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বড় শক্তিগুলোর সাথে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। সম্মেলনে এশিয়ার দেশগুলোকে ঐক্যের বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই মুহূর্তে আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা যত একসাথে কাজ করব ততটাই যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত ভেঙে পড়বে। সম্মেলনে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। পরে জানান আসিয়ানের পাশে থাকবে ওয়াশিংটন। সম্মেলনের ফাঁকে চীন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুদেশের সাথে বৈঠকে সম্পর্ক জোরদার করা, সেই সাথে রোহিঙ্গা সংকটে পাশে থাকার আশ্বাস পেয়েছে ঢাকা। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির। খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বাফুফে কর্মকর্তারা। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ম্যাচ বাই ম্যাচ খেলেই শিরোপার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা তাদের। আর অন্যদিকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই দল থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে। কংগ্রাচুলেশনস টু আওয়ার গার্লস। চমৎকার খেলেছে মাঠে এবং আপনারা দেখেছেন যে প্রথমে যে বেস্ট 11 নিয়েছে, সেকেন্ড হাফে অনেক চেঞ্জ করেছে। চেঞ্জ করে তারাও প্লেড এট দ্য সেম পেস। সো আমার মনে হয় এটা একটা খুব ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্টেটাস এবং ফিউচার নিয়ে। আর সাফ টুর্নামেন্ট বলার কিছু নেই, আপনি জানেন এটা সাউথ এশিয়ার পাইপলাইন ক্রিয়েশনে অত্যন্ত ভূমিকা পালন করে। আজকের আমাদের জাতীয় দল আপনি জানেন, সে জাতীয় দল অনেক প্লেয়ারই এই সাফ এইচ ভিত্তিক খেলে খেলে এখানে এসছে। সো আমরা আশা করি এবং সাফকে সাধুবাদ জানাই যে এই ধরনের টুর্নামেন্টগুলি করে আমাদের ওমেন পুল যেটি সেটাকে স্ট্রেংথেন করার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য। এখানে অনেক নতুন প্লেয়ার যাদের এই প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, তো ওরা তো মিস করবেই। আপনারা দেখবেন ফার্স্ট হাফে যতটা মিস করেছে, সেকেন্ড হাফে এসে কিন্তু ওরা অনেকটাই গুছিয়েছিল এবং সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে, ফোর্থ ম্যাচে গিয়ে ওরা আরও বেশি পরিপক্ক হবে। এভাবেই শিখবে। শুরু থেকে কেউ একদম 100% পারফেক্ট থাকে না। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।